স্নেহের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোসাম্মদ পেরিয়া খাতুন, সহকারী শিক্ষক, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড, মানব উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীরা, আলোচনা করতে যাচ্ছি সপ্তম শ্রেণীর বাংলা। তো শুরুতেই জানিয়ে দেই, আজকের পাঠ্য বিষয় হচ্ছে শব্দ থেকে কবিতা। প্রথমে আমরা সংক্ষেপে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি আলোচনা করব এবং এর সাথে কিছু প্রশ্ন আলোচনা করব। লেখক হচ্ছে হুমায়ুন আজাদ। তিনি বিশিষ্ট গদ্যশিল্পী, ভাষা বিজ্ঞানী এবং ঔপন্যাসিক। এছাড়া তিনি কবিতাও কিছু লিখেছেন। তিনি 1947 সালে মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন আর উনি মারা যান 2004 সালে। ওনার গ্রন্থগুলো হচ্ছে কাব্য, অলৌকিক স্টিমার, জলচিতাবাদ, সবকিছু নষ্টদের অধিকারে সবকিছু নষ্টদের অধিকারে যাবে, আগুনে মোড়া অশ্রুবিন্দু। আর উপন্যাস হচ্ছে 56,000 বর্গমাইল। গল্প গ্রন্থ হচ্ছে জাদুকরের মৃত্যু। প্রবন্ধ হচ্ছে লাল নীল, দীপাবলি এবং কত নদীর সরোবর। আজকের পাঠের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের সৃষ্টিশীল হতে অনুপ্রাণিত করা। আজকের পাঠ পরিস্থিতি হচ্ছে যে সাহিত্যের নানা রূপের মধ্যে একটি হচ্ছে কবিতা। এতে বিভিন্ন কবির শিল্পরূপ ও তার বৈশিষ্ট্য অপরিক ভাষায় বর্ণিত হয়েছে। লেখকের মতে যে বললে মনের ভিতরে স্বপ্ন জেগে ওঠে, তাই কবিতা। কেবল কবিরাই লিখতে পারেন কবিতা, কেননা কবিরাই শুধু স্বপ্ন দেখেন আর তারাই পারেন স্বপ্নের ছবি আঁকতে। নতুন ছবি, নতুন ভাব কেবল কবিদের চেতনায় খেলা করে বলেই তারা কবিতা লিখতে পারেন। কবিতা লিখতে হলে শব্দের রূপ, রং, গন্ধ, বর্ণ, সুর ও ছন্দ চিনতে হয়, জানতেও হয়। কবিরা চেনেন এবং জানেন এসব শব্দের মায়াবী রূপ, তাই তারা কবিতা লিখতে পারে। অনেক বিষয় নিয়ে কিন্তু কবিতা লেখা যায়। এজন্য প্রথম স্বপ্নই দেখতে হয়। যিনি স্বপ্ন দেখতে জানেন না, তিনি কবিতাও লিখতে জানেন না। আর স্বপ্ন দেখার জন্য শৈশব কৈশোরে পড়তে হবে কবিতা আর কবিতা। দু চোখ মেলে যা দেখে নিতে হবে, চোখে পড়বে তার স্বপ্ন। অর্থাৎ কবিতা লেখার জন্য চাই অভিজ্ঞতা আর রূপ ও তার রচনা কৌশল বর্তমান রচনার উপযোগী। শিক্ষার্থীরা, আমি অল্প একটু তোমাদের বইয়ের মধ্যে থেকে আলোচনা করব। আমরা জানি যে কবিতা কাকে বলা যায়। আসলে ছন্দবদ্ধ ভাষায় যা লেখা হয় তাই কিন্তু কবিতা, এবং সেই কবিতাগুলো বিভিন্ন ধরনের হয়। লেখক এখানে সুন্দর করে বইয়ে বা পত্রিকায় যে লেখাগুলো সুন্দরভাবে ছাপানো হয়, সেই প্রকৃতিগুলো বড় হয়, এগুলো বিভিন্ন রকমের আলোচনার মাধ্যমে তুলে ধরেছে। আর যে লেখাগুলো পড়লে আবার মন নেচে ওঠে, গান গেয়ে উঠতে ইচ্ছা করে, চোখে মুখে রং বেরঙের স্বপ্ন আসে, তাই কবিতা, এটিও উনি জানিয়ে দিচ্ছেন। আরেকটি কথা বলেছেন, সেটা হচ্ছে যে যা পড়লে 2-3 বার পড়লে আর ভোলা যায় না, মনের ভিতর জানা আসতে থাকে, তাও কিন্তু কবিতা। এখন আসলে কারা কবিতা? যারা শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে, শব্দের সাথে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লেখেন, তারাই কিন্তু কবি, এবং তারা যা লেখেন তা হচ্ছে কবিতা। যেমন উপমার একটি দিয়েছে, তুলনা দিয়েছে, কি কি দরকার একটা ঘড়ি বানানোর জন্য, এগুলো। আবার পাখি একটা শব্দ, নদী, ফুল, মা, এগুলো হাজার শব্দ দরকার হয় কবিতা লেখার জন্য। তাই কবি বলেছেন যে যার ভালোবাসা আছে, যে লিখতে পারে, তার কাছে শব্দের ভালোবাসা আছে, সেই কিন্তু কবিতা লিখবে। আরেকটি হচ্ছে কবিরা গোলাপের মতো সুন্দর সুন্দর কথা বলেন, চাঁদের মতো স্বপ্ন দেখেন, তাই তারা কবি হয়। আরেকটি কথা বলেছেন যে খেলতে হবে, কিসের খেলা? সেটা হচ্ছে শব্দের সাথে শব্দের খেলা। যেমন
কোনো কোনো শব্দে বাঁশির সুর শোনা যায়, কোনো কোনো শব্দে হাসির সুর শোনা যায়, কখনো শুকনো পাতার খসখসে আওয়াজ, কোনটিতে বেহালার সুর। আরেকটি হচ্ছে বলছে যে কোনো কোনো শব্দের শরীর থেকে ভেসে আসে গোলাপের গন্ধ, কোনটির গা থেকে কাঁঠাল চাপার ঘ্রাণ, বাতাবি লেবুর সুবাস, বিভিন্ন শব্দের শরীরের রং, এসবের কথা কবি তুলে ধরেছেন। কবিরা শব্দ দিয়ে লেখেন কিন্তু নানা রকমের কবিতা। তারা কখনো হাসির কথা বলেন, কখনো সত্যির কথা বলেন, কখনো স্বপ্নের কথা বলেন, কখনো চারপাশে যা দেখেন তার কথাও কিন্তু বলেন। কবিতা লিখতে হলে প্রথমে জানতে হবে নানা রকমের শব্দ, তারপর শব্দের পরে শব্দ সাজিয়ে লিখলে হয়ে যায় কবিতা। এছাড়া জানতে হবে ছন্দ, আঁকতে হবে সেই ছন্দে, ছবি আঁকতে হবে, কথা বলতে হবে, নাচতে হবে, নানান রকমের কথা পরামর্শ উনি দিয়েছে। আরেকটি হচ্ছে যে কোনো বিষয়ে কিন্তু কবিতা লেখা যায়, সেটা ধানের পাশের গলি, বাড়ির পাশের ছাড়ি, বাড়ির পাশের গলি, দূরের ধান ক্ষেত, পোষা বেড়াল, পুতুল, বিভিন্ন রকমের সমস্ত জিনিস। আবার যা চোখের সামনে নেই তার কিন্তু যে কবিতা সরি যদি তার চোখে স্বপ্ন থাকে। যেমন একটা কবিতা বলেছে এখানে দোকানি, দোকানদারকে কিভাবে চেনে, সে কি কি বিক্রি করে, এগুলো কারা কিনে, এই ধরনের কথা আসলে লেখক এখানে তুলে ধরেছে। আরেকটি হচ্ছে সেটি কথাই হচ্ছে কিন্তু আসলে মানুষকে চমক দেয় সবার আগে। যেমন চাঁদের আলো, টুকটুকে লাল পাখি, সারা পৃথিবীতে এরকম দোকান আর খুঁজে পাওয়া যাবে না। এটিও কিন্তু এই দোকানিকে নিয়ে কথা, অর্থাৎ ছন্দের দোকান, ছন্দ দুলে দুলে আসে, তিনটি পঙ্ক্তিটি পড়ার সাথে সাথে নতুন শব্দ, ছন্দ, কথা, এই তিনটি মিলে একটি চোখের সামনে স্বপ্ন তৈরি হয়। এরপর আরো এগিয়ে গিয়ে লিখলাম রাজা, এখানে লেখক বলেছেন কবিতা লেখার জন্য। তো লেখক শেষে অবশ্য তোমাদের সাথে বলেছেন যে লেখক আর কবিতা লিখতে চায় না, তোমাদের লেখার পরামর্শ দিয়েছে। সেখানে থাকবে শব্দ ও ছন্দের রঙিন সাজ পোশাক, সাজসজ্জা, অর্থাৎ বারবার সেই ছোটবেলার কথাও তুলে ধরেছে যে তারা ছোটবেলায় কিভাবে পুকুরের পাড়ে দাঁড়ায় ছিল, সাদা মাছ লাফ দিয়ে ঢুকে পানিতে গেল, শাপলা ফোটা পানি লাল, তরুণ উড়ে গেল, বিভিন্ন রকমের উপমা এখানে উনি দিয়েছেন। আর সেই উপমার মধ্যে আরো একটি কথা বলেছেন যে বুকের মধ্যে মনের মধ্যে ছবি জমা আর রং জমা, সেই সাথে সুরও জমা। তাহলে কি কি আসলো? ছবি, রং, সুর। বড় হলে এই ছবি, রং, সুর তোমাদের কাজে লাগবে, এই কথা আর কি লেখক বলেছেন। শিক্ষার্থীরা এখন আমি তোমাদের অল্প একটু শব্দার্থ বলে দেব। উপমা, তুলনা, নূপুর, পায়ে পড়া অলঙ্কার, চমকপ্রদ, অর্থাৎ যা অবাক করে দেয়। এরপরে পত্রিকা মানে খবরের কাগজ, তারপরে শব্দ মানে ধ্বনি, দরকার, প্রয়োজন, জিনিস, দ্রব্য, গন্ধ ভরা, সুবাসময়, মুগ্ধ, সুখ, আনন্দ, বিভিন্ন এই ধরনের তোমাদের শব্দ আছে এখানে। তারপরে ঘ্রাণ আছে, ঘ্রাণ মানে গন্ধ, তারপরে বিক্রি, বিক্রয়, চিকন মানে মসৃণ বা মিহি, মধুর, মনোহর, এই সমস্ত। এখন আমি সরাসরি তোমাদের প্রশ্নে চলে যাব, যে প্রশ্নগুলো একটু আমার আলোচনা করা। প্রথম হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। দেখো, হুমায়ুন আজাদ কত সালে জন্মগ্রহণ করেন?
হুমায়ুন আজাদ 1947 সালে জন্মগ্রহণ করেন। তিনি কত সালে মৃত্যুবরণ করেন? 2004 সালে। কবিতা শব্দের অর্থ কি? পদ্য বা কাব্য। মুশকিল শব্দের অর্থ কি? অসুবিধা বা বিপদ। পত্রিকা শব্দের অর্থ কি? শব্দ। কবিতা লিখতে হলে কোনটি জানা দরকার? আদান প্রদান। শুধু স্বপ্নে যেসব জিনিসের বেচাকেনা শেষ হবে সেসব জিনিসের বেচাকেনা চলে। বেচাকেনা শব্দের অর্থ কি? আদান প্রদান। সরি, কবিতা লিখতে হলে শব্দ জানতে হবে, এখানে একটু আমার বলেছে, তাই আমি তোমাদের সংশোধনী দিলাম। উপমা শব্দের অর্থ কি? তুলনা। কবিরা কিসের মতো স্বপ্ন দেখেন? চাঁদের মতো। কবিতা আমরা কি বলতে পারি? অনেক কিছু। এই প্রবন্ধে উল্লেখিত কবিতাটির নাম কি? দোকানি। কে ঘড়ি বানাতে চায়? উপমা। শব্দ থেকে কবিতা প্রবন্ধের উদ্দেশ্য কি? শিক্ষার্থীদের সৃষ্টিশীল হতে অনুপ্রাণিত করা। নকুল কি? পায়ে পড়ার অলংকার। শব্দের শরীর থেকে কি ভেসে আসে? লাল গোলাপের গন্ধ। লাল নীল দীপাবলি কি জাতীয় রচনা? প্রবন্ধ। কবিতা লিখতে হলে কি করতে হবে? শব্দের কথা ভাবতে হবে। জাদুকরের মৃত্যু কি জাতীয় রচনা? গল্প গ্রন্থ। আর চেহারা আছে। কবিতা। কবিতা বললে মন কি করে? নেচে ওঠে। শব্দের গায়ে বিভিন্ন রং বলতে কি বোঝানো হয়েছে? শব্দের ব্যবহার। কবিতার শব্দ কেমন হতে হবে? মৌলিক। কবিতা সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি? কবিতা। এই প্রবন্ধে কোন পাখির কথা বলা হয়েছে? চড়ুই। কবিতা কখন কবিতা হয়ে ওঠে? অর্থভেদে শব্দের ব্যবহার সঠিক এবং পঙ্ক্তিতে মিল থাকলে। কবিতা কখন কবিতা হয়ে ওঠে? কবিরা শব্দের মাধ্যমে কি ফুটিয়ে তোলেন? কান্না, হাসি, আনন্দ। ছোট বয়সে বুকে কি জমানো উচিত? শব্দ জানতে হবে, ছন্দ জানতে হবে আর স্বপ্ন জানতে হবে। কবিতা লিখতে হলে কি জানতে হবে? শব্দ, ছন্দ, স্বপ্ন। ছোট বয়সে বুকে কি জমানো থাকে? কান্না, হাসি, আনন্দ। ছোট বয়সে কবিতা লিখলে কবিতা কেমন হয়? অপরিপক্ক এবং ভাবনার চাপহীন হয়। শিক্ষার্থীরা এবার জানিয়ে দেব অনুধাবনমূলক প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, ছন্দ বলতে কি বোঝায়? ছন্দ বলতে বোঝায়, শিক্ষার্থীরা বলি যে ছন্দবদ্ধ কবিতা, ছন্দবদ্ধ ভাষায় যা লেখা হয় তাই কিন্তু কবিতা। এই ছন্দ অর্থাৎ অলংকার এক রকমের, ঠিক আছে? ছন্দ না থাকলে কিন্তু কবিতা হয় না। তাই আমরা যে পদবিন্যাস করে থাকি সেটা যদি শ্রুতমধুর হয় এবং মনে রসের সঞ্চার হয় তাই কিন্তু ছন্দ। আর ছন্দের মধ্যে পদগুলো যদি সাজানো যায় তাতে শুনতে ভালো লাগে এবং তার মধ্যে ভাবগত এবং ধ্বনিগত সুষম কিন্তু বজায় থাকে। শব্দ সাজানোর সেই পদ্ধতিকে ছন্দ বলে। কবিতার জন্য শব্দের ছন্দ অতীব প্রয়োজন। স্বপ্ন না থাকলে মনে আসে, স্বপ্ন থাকলে মনে আসে নতুন ভাবনা। এটি বলতে লেখক কি বুঝিয়েছেন বা বুঝিয়ে লেখক? স্বপ্নের মানুষের মনে নতুন নতুন ভাবনা সৃষ্টি করে বলে সে হয়ে ওঠে মহৎ ব্যক্তি। যে মানুষ স্বপ্ন দেখতে জানে না তার পক্ষে জীবনে বড় হওয়া সম্ভব না। স্বপ্নই জীবনের বড় হওয়ার অনুপ্রেরণা জাগায়। স্বপ্নই মানুষকে বেঁচে থাকার নান্দনিক ভাবনা তৈরি করে। মনে স্বপ্ন থাকলে ছন্দ আর শব্দ নিচে নিচে আসে। মানুষ সবকিছু করতে পারে তার মনে যদি প্রশ্ন থাকে। প্রতিনিয়ত মানুষের মনে নতুন নতুন ভাবনার সৃষ্টি করে স্বপ্নের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন হচ্ছে কবিতা কাকে বলে? আমরা আগেই বলেছি যে ছন্দবদ্ধ ভাবে কোন বিষয়ে লেখাই হচ্ছে কবিতা। আর কবির মতে হচ্ছে যা পড়লে ভোলা যায় না, মনের ভেতরে যা নাচতে থাকে তাই কিন্তু কবিতা। কবিতা সাহিত্যের বিভিন্ন শাখার মধ্যে কিন্তু একটি শাখা, যে লেখাগুলো পড়লে মন নেচে ওঠে, গান গেয়ে উঠতে ইচ্ছে করে, চোখে ও মুখে রঙে রঙে স্বপ্ন ছায়া আশায় এসে ভিড় জমায়।
তাই হচ্ছে কবিতা। শিক্ষার্থীরা যার চোখে স্বপ্ন নেই সে কবি হতে পারে না, এটি বুঝিয়ে লেখো। কবি হতে গেলে যে সমস্ত গুণের প্রয়োজন সেগুলোর বিবরণ দিতে গিয়ে লেখক এই মন্তব্যটি করেছেন। অর্থাৎ কবিতার শব্দের মধ্যে হাসি, কান্না, রাগ প্রভৃতি নানা ধরনের ভাব বা ছন্দ ফুটিয়ে তোলা যায়। তবে এই ভাবগুলো ফুটিয়ে তোলার ক্ষেত্রে অবশ্যই মৌলিকতা থাকতে হবে। নানা রকম স্বপ্ন লেখকের মনে নিয়ে আসে নতুন ভাবনা ও স্বপ্ন। তাই লেখক মনে করে যে যার চোখে স্বপ্ন নেই সে কবি হতে পারে না। কবিতার জন্য শব্দের প্রয়োজন কেন? কবিতা লেখার জন্য প্রচুর শব্দ জানতে হয় শিক্ষার্থীরা। আগে তুমি যদি প্রচুর শব্দ জানো, নতুন নতুন তাও আবার, সেই শব্দগুলি কিন্তু পরবর্তীতে যদি তুমি সাজিয়ে সাজিয়ে লেখো তাহলে কিন্তু সেই বিষয়কে সামনে রেখে সাজিয়ে সাজিয়ে লিখলেই একটি কবিতা লেখা হয়ে যায়। তাই কবিতা লেখার জন্য শব্দের কিন্তু প্রয়োজন আছে। আমরা জানি যে বাংলা ভাষার শব্দ সম্ভার সংযোজন ও মিলজলের মধ্যে দিয়ে কিন্তু বর্তমান রূপ লাভ করেছে। হরেক রকম শব্দ আছে যার রং, গন্ধ, বর্ণ, সুর, ছন্দ সবকিছুর মধ্যে কিন্তু বিভিন্নতা আছে। এগুলো কোনোটির সাথে বাঁশি, হাসি, বেহুলা সুর, আবার কোনো না কোনো শব্দ শূন্য পাতা, খসখসে আওয়াজ, নূপুরের ধ্বনি বেজে ওঠে। আবার কখনো কখনো ভেসে আসে গোলাপের গন্ধ, কাঁঠাল চোখার গন্ধ, বাতাবি লেবুর গন্ধ। তাই লেখক মনে করেন কবিতা লিখতে হলে প্রথমেই এসব জানতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে কবিতা লিখতে গেলে কেন শব্দ জানতে হবে? আমি আগেও বলেছি আগের প্রশ্নে যে কবিতা লিখতে গেলে প্রচুর শব্দ জানতে হবে এবং সেই শব্দ পরস্পর পদবিন্যাস করে পরপর সাজায় লিখলেই হচ্ছে কবিতা হয়ে যায়। আর তার সাথে থাকতে হবে চোখে মুখে স্বপ্ন আর শব্দের প্রতি ভালোবাসা। কবিতা লিখতে গেলে শব্দের বর্ণ, গন্ধ, সুর, ছন্দ, রূপ, রং চিনতে ও জানতে হয়। কারণ শব্দের পর শব্দ বসিয়েই বানাতে হয় কবিতা। তাই কবিতা লিখতে গেলে প্রথমে জানতে হবে নানা রকমের শব্দ। লেখকের বারবার ছোটবেলার কথা মনে পড়ে কেন? লেখক ছোটবেলার কথা মনে পড়ে কারণ লেখক ছোটবেলায় তার যে আশপাশের দেখা জিনিসগুলো সেগুলো উনি হারাতেন না। আশপাশের মানুষ যে কথাগুলো বলতো বা পড়াগুলো বলতো বা যেসব জিনিসের সাথে উনি পরিচিত হতেন সেগুলো বলতেন না। কারণ লেখক সেই সময় ছোটবেলার কথাগুলো সুন্দর করে বলেছে যে সেই সময় স্মৃতিচারণ করে যে কবিতার অনুপ্রেরণা সেগুলো তিনি পেয়েছিলেন। লেখকের পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা, মাছের লাফ দিয়ে পানিতে ডুবে যাওয়া, শাপলা ফুলে পানি লাল হয়ে যাওয়া, চড়ুই পাখি উড়ে যাওয়া, এ সমস্ত তার কাছে ছবি হয়ে রং হয়ে চলে আসে। আর সেই সুন্দর সময়ে বিষয়গুলোকে ভিত্তি করে কবি কবিতা লিখেছেন। আর এই কারণে লেখকের বারবার ছোটবেলার কথা মনে পড়েছে। ছোট বয়স থেকে একজন কবি কবিতা বানাবেন কিভাবে? ছোট বয়স থেকে একজন কবি তার মুখের মধ্যে শব্দ, রং আর সুর জমিয়ে রাখে। যদি এইটা সে রাখতে পারে আর নতুন নতুন শব্দ সে শিখতে পারে তাহলে কিন্তু সে কবিতা লিখতে পারবেন। তাই এই এই প্রবন্ধেও কিন্তু শব্দ থেকে কবিতা প্রবন্ধেও কিন্তু লেখক বলেছে যে শব্দ থেকে বা শৈশব কৈশোর থেকে কবিতা লেখা উচিত নয়। ছোট বয়সে উচিত কেবল পড়ার পড়া। চারদিকে যদি দেখা এবং বুকের মধ্যে এসব জমিয়ে রাখা যাতে বড় হয়ে এসব ছবিকে কবিতায় রূপ দেওয়া যায়। অর্থাৎ বিভিন্ন ডায়লগ, বিভিন্ন চারণ এ ধরনের আর কি এখানে বলা হচ্ছে যে সে অল্প অল্প করে জমায় জমায় রাখলো এবং পরবর্তীতে সে একটা বিষয়কে সামনে এনে তাড়াতাড়ি করে সেটা বড় একটা লিখে ফেললো। এরপরে নানা রকম শব্দ বলতে লেখক কি বুঝিয়েছে? নানা রকম শব্দ বলতে এখানে শরীরের রং, শরীরের রং, তারপরে শব্দের সুর, শব্দের সুগন্ধ, এই সমস্ত আর কি। উনি কবি লেখক তারা তো কাল্পনিক মানুষ, কল্পনা করে করে কিন্তু এসব উনি বলেছেন। শব্দ থেকে কবিতা প্রবন্ধে কবি হওয়ার যে কলা কৌশল সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন বাংলা শব্দ ভান্ডারে এমন অনেক শব্দ আছে যেগুলোর ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। একের পর এক শব্দ বের হয় একে জানার সুর। তারাই কবি হয়ে পড়েন।
কিন্তু যাদের এই স্বপ্নগুলো বা এই সুরগুলোকে বুঝতে পারায় এবং যারা সংগ্রহ করে রাখে তাদের অর্থোপযোগী ব্যবহার করার ক্ষমতা রয়েছে। শিক্ষার্থীরা, আমি তোমাদের এই পড়াটি এখন আলোচনা করলাম, তবে এখানে সামান্য কয়েকটি প্রশ্ন আছে যার জন্য তোমাদের আরো পড়তে হবে। আরেকটি প্রশ্ন বাদ পড়ে গেছে শিক্ষার্থীরা, দেখো আমি বলে দিচ্ছি যে ছোট বয়সে কবিতার ক্ষেত্রে কোনটি করা উচিত? পড়া এবং পড়া এবং পড়া, অর্থাৎ পড়তে বলছে প্রচুর, পড়া পড়া এবং পড়া। কবিতার জন্য কি দরকার? রং বেরঙের শব্দের দরকার। তো আমি তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি, এই অনুধাবন আর ঘূর্ণিবর্ষ প্রশ্ন, আর তোমাদের অনুশীলনীতে যে সৃজনশীল প্রশ্ন আছে সেটি তোমরা পড়ে নোট করে রাখবা। কারণ এটি আল্লাহ চাইলে স্কুল খুললে অথবা আমরা যদি কর্তৃপক্ষ মহোদয়ের নির্দেশ পাই তাহলে আমরা নিতে পারি তোমাদের নোট করা খাতাগুলো। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো।